আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ছাদে এসে পকেট থেকে একটু আগে কিনে নিয়ে আসা সিগারেটের প্যাকেটটা বের করলাম। কি ভাবছেন আমি এখন সিগারেট খাবো? না ভাই, আমি বাবা মায়ের যতই বকে যাওয়া সন্তান হই না কেন, নেশা জাতীয় দ্রব্য ছুঁয়েও দেখিনি। সিগারেটটা জ্বালিয়ে হাতে নিয়ে বসে থাকাটাই আমার অভ্যাস। এতে কেমন যেন অদ্ভুত একটা শান্তির ভাব আসে মনে। যাই হোক, কিছুক্ষণ ছাদে কাটিয়ে নিচে রুমে চলে আসি। এসে দেখি আঁখি ঘুমিয়ে আছে। ওর ঘুমন্ত মুখটা কত মিষ্টি, একেবারে বাচ্চাদের মতো। দেখলেই আদর করতে ইচ্ছে হয়, কিন্তু সেই সাহস আমার আছে কই? বাই চান্স ঘুমটা ভেঙে গেলে আমার ঘাড় মটকে দিবে মেয়েটা। আর কি, এখন সোফায় শুয়ে আখির মায়াবী মুখটি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। আজকেও কেউ ডাক দিতে আসেনি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হই নেই, কিন্তু এখন আর নিচে যাব না, কারণ আমাকে দেখলেই তো সবার খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি সোফাতেই বসে বসে ফোনটা বের করে টাইম পাস করতে লাগলাম। কিছুক্ষণ পর বাবা এলেন ঘরে, তবে হাতে করে আমার জন্য খাবার নিয়ে এলেন, কিন্তু অভিমানের ঠেলায় আমার আর খাওয়া হয়ে ওঠেনি। তখন বাবা বলল, তুই এক কাজ কর, এভাবে বাড়িতে বসে বসে কষ্ট না পেয়ে অফিসে জয়েন করে কাজে মন দে। দেখবি কাজে ব্যস্ত থাকলে কষ্টটা অনেক কমে যাবে। আমিও বাবার কথা মতো রেডি হয়ে বাবার সাথে অফিসে চলে গেলাম। বাবা আর দুলাভাই অফিসের সবার সাথে আমার পরিচয় করিয়ে দেয়, আর দুলাভাই আমাকে কাজগুলো দেখিয়ে দেয়। ব্যাস, এখন কাজে মন দিলাম। এভাবেই আমার দিন কাটতে লাগলো। মায়ের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মা বলে আমার জন্য নাকি তিনি কলঙ্ক গর্ভা হয়েছেন। আপু, আঁকি সেই আগের মতোই রয়ে গেল। এভাবে সবার অবহেলা নিয়ে কেটে গেল প্রায় 1 মাস। অবশ্য এখন আমি নিজেই তাদেরকে আমার এই অমানুষ চেহারাটা আর দেখাই না। দেখবে কি করে? আমি খুব সকালে ঘুম থেকে উঠে সোজা রেডি হয়ে বাইরে এসে সকালে নাস্তা করি। কারণটা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। এরপর সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত রাখি নিজেকে। এতে কষ্টটা একটু কম মনে হয় আর কি। প্রথম 1 মাস আমি অফিস থেকে দুপুরের টিফিন পিরিয়ডে আঁকিকে সবসময় ফোন করে খবর নিতাম, এই যে খেয়েছে কিনা, কিন্তু তার বদলে প্রত্যেকবারই গালিগালাজ শুনতে হয়েছে। এখন আর ফোন দেই না, শুধু শুধু কষ্ট পেয়ে লাভ কি? এখন আমার একটা নিজস্ব রুটিন আছে। একদম সকালে ঘুম থেকে উঠে রেডি হওয়া, তারপর বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করা, তারপর সকালের নাস্তাটা আজিম মামার হোটেলে করে অফিসে চলে আসা, এরপর কাজের মধ্যে ডুবে থাকা। দুপুরে টিফিন পিরিয়ডে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ সেরে নেওয়া। অবশ্য বাবা দুলাভাই আমাকে জোরাজোরি করে বাড়িতে গিয়ে খাবার খাওয়ার জন্য, কিন্তু আমি একটা কথাই বলি যে আমি কারো অস্বস্তির কারণ হতে চাই না। তারা আর কিছু বলতে পারে না। অফিস শেষে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাত করে বাসায় ফিরি, যখন সবাই ঘুমিয়ে পড়ে। এতে হয়তো আঁকি খুবই খুশি, কারণ আমার চেহারাটা আর তাকে দেখতে হয় না। মা বোনেরও আর মুখ কালো করতে হয় না। যাই হোক, একদিন অফিসে কাজ করছিলাম, তখন বাবা আমাকে ফোন দিয়ে বলল জলদি বাড়িতে যেতে। আমি ভয় পেয়ে কারণ জিজ্ঞাসা করতেই বলল আঁকি নাকি অসুস্থ হয়ে পড়েছে। আমি তখন বাড়িতে গিয়ে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে, আঁকি এখানে নেই। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সবার মুখই গম্ভীর। তখন আবার জিজ্ঞাসা করলাম বলবে তো কি হয়েছে। আপু আর মা যেহেতু আমার সাথে কথা বলে না, বাবা দুলাভাইও কিছু বলছে না। এরপর আমি জিজ্ঞেস করলাম আঁকি কোথায়? মা বলল ঘরেই আছে। আমি তখন সোজা ঘরে চলে আসলাম। এসে দেখি আঁকি মন খারাপ করে বসে আছে। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে আঁকি? আঁকি ঠায় বসে আছে, কিছুই বলছে না। তখন আমি একটু উচ্চস্বরেই প্রশ্ন করলাম আরে কি হয়েছে? কেউই তো দেখছি কথা বলছে না, একটু বলবে প্লিজ ঘটনাটা কি? তখন আঁকি আমার দিকে শুকনা গলায় বলল আমি প্রেগনেন্ট। কি বলবো, আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করছে। তখন হাসি মাখা মুখে আঁকিকে বললাম এত ভালো একটা খুশির খবর তুমি এইভাবে মন খারাপ করে বলছো কেন? তখন আঁকির পেঁচা মার্কা মুখের ভঙ্গি দেখে আমার হাসি থেমে গেল। আমি অ্যাবর্শন করব। এই বাচ্চা আমি রাখতে পারবো না। কি বলছো এসব পাগলের মতো? তোমার মাথা ঠিক আছে? তখন আমি রেগে যাই আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে আমি তোর মতো নোংরা চরিত্রহীন বদমাইশ ছেলের সন্তান আমার পেটে রাখতে পারবো না। আমার নিজেকে ডাস্টবিনের মতো লাগছে। এই সন্তানও তোর মতো একটা অমানুষী হবে। তাছাড়া ওই দিনটার কোনো স্মৃতিই আমি রাখতে চাই না। আখির এই কথায় আমার রাগ উঠে যায়। আমি রেগে গিয়ে ওকে থাপ্পড় মারতে যাব,
তখন দেখি মা আমার হাত ধরে ফেলেছে, তারপর আমার গালেই থাপ্পড় বসিয়ে দিল। আইসে গরিবের মাদার তেরেসা, নিজের ছেলের কষ্টটা দেখতে পাচ্ছে না, অথচ বাইরের একটা মেয়েকে নিয়ে কি ন্যাকামো। মা তুমি জানো না এই মেয়েটা কি বলেছে? এ একটা নিষ্পাপ শিশুকে অপবাদ দিচ্ছে, যার এখনো জন্মই হয়নি। আবার বলছে আকি নাকি এই বাচ্চাটা রাখবে না। তুমি বলো মা, ওর কাজটা কি ঠিক হবে? তখন মা যা বলল তাতে আমার পায়ের মাটি যেন সরে গেল। মা এই কথা কি করে বলতে পারলো? মা বলল যে, তোর মতো সন্তান না হওয়াই ভালো। এর কি গ্যারান্টি আছে যে বাচ্চাটা বড় হয়ে তোর মতো হবে না? আমার মতে আখে যেটা ঠিক মনে করেছে সেটাই করুক। মায়ের পায়ে পড়ে গেলাম। মা এসব কী বলছো তুমি? আমার ভুলের জন্য একটা নিষ্পাপ শিশুকে কেন শাস্তি দিচ্ছ? তোমরা আমাকে যে শাস্তি দিচ্ছ আমি তো তার মেনে নিয়েছি। তোমাদের যদি আমাকে আরও শাস্তি দেওয়ার ইচ্ছে হয় তাহলে আমাকে দাও প্লিজ। আখিকে বলো না এমনটা যেন না করে। আমার কোনো কথাই ওদের কানে পৌঁছালো না। ওরা ঘর থেকে বেরিয়ে গেল। আমি সেখানেই ঠাই বসে আছি। নিজেকে খুবই অসহায় লাগছে। একটা ভুলের জন্য একটা মানুষকে ঠিক কতটা শাস্তি দেওয়া যায় আমার সেটা জানা নেই, কিন্তু নিজের ভালোবাসার মানুষদের অবহেলার চেয়ে বড় শাস্তি হয়তো আর নেই। আখির উপর আমার ঘৃণা সৃষ্টি হতে লাগলো। নিজের মাকে কেমন যেন অপরিচিত লাগতে লাগলো। ওই দিন আর বাইরে বেরোইনি, ঘরের ভেতরে ছিলাম। রাতের বেলা ছাদে চলে যাই। রাতের আঁধারের সাথে নিজের সকল দুঃখগুলো মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে সকালে সূর্যের স্নিগ্ধ আলোর সাথে সাথে আমার দুঃখ কষ্টগুলো মিলিয়ে যায়। কিন্তু সে চেষ্টা বৃথা। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি আমার তেমন ভালো লাগে না, কিছুক্ষণ ভিজলেই জ্বর এসে যায়। কিন্তু আজকে কেমন যেন অদ্ভুত রকম ভালো লাগা কাজ করছে। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় যেন আমার কষ্টগুলো ধুয়ে যাচ্ছে। আমার শরীর, মন, মস্তিষ্ক সব যেন কেমন ঠান্ডা হয়ে আসছে। এই যেন এক অনন্য অনুভূতি। যতক্ষণ বৃষ্টি ছিল ততক্ষণই ভিজলাম। বৃষ্টি থামার পর ছাদ থেকে নেমে পড়ি, তারপর ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নেই, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ি। রাতে খুব জ্বর আসে। সকালে চোখ খুলতেই দেখি বাবা আমার মাথায় জল ঢালছে। তারপর আমাকে খাবার খাওয়ার জন্য বলে, আমি না করে দেই। তারপর আমাকে বিছানায় শুইয়ে দিয়ে চলে যান তিনি জানেন আমি যখন একবার বলেছি যে খাবো না, তার মানে খাবো না। কিছুক্ষণ পর একটা ফোন আসলো। প্রথমবার ধরতে পারিনি, তাই আবার ফোন দিলে ধরতেই ওপাশ থেকে দুলাভাই বলল আখি নাকি আপুকে নিয়ে হাসপাতাল গেছে অ্যাবর্শন করার জন্য। আমি তখনই বাড়ি থেকে বেরিয়ে আসলাম। যদিও জ্বর এখনও আছে, কিন্তু আমি না গেলে অনেক বড় ক্ষতি হতে চলেছে। গাড়িতে উঠে আপুকে ফোন দিলাম, ধরছে না। তখন আখিকে দিলাম, কিন্তু কোনো সাড়া নেই। অনেকবার ট্রাই করার পর আপু ফোন ধরলো। জিজ্ঞেস করলাম তারা কোথায় আছে। আপু অনেক বিরক্তি নিয়েই উত্তরটা দিল। আমি সোজা হাসপাতালে চলে এলাম। পৌঁছে দেখি আপু আর আখি হাসপাতালে সবে গাড়ি থেকে নেমেছে। আমি গাড়ি থেকে নেমে দৌড়ে তাদের কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার শরীর খুবই দুর্বল। কোনো মতে তাদের নাগাল পেলাম। আমি গিয়ে তাদের পথ আটকাই। এরপর বললাম, কি করতে যাচ্ছ তোমরা? আমি এটা কিছুতেই হতে দেব না। যাই হোক যাক না কেন, আমি তোমাদের আমার সন্তানকে এইভাবে মারতে দিব না। আমি আকির হাত ধরে টানতে লাগলাম। কি বলবো, আমার শরীর তো খুবই দুর্বল। আমি আকির সাথে পেরে উঠলাম না। তারপর কোথা থেকে যেন দুজন লোক এসে আমাকে ধরে হাসপাতালের গেট দিয়ে বের করে দেয়। আমার মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো, যার কারণে আমি কোনো দিকে হাঁটছি সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি হাঁটছি, তাদেরকে আমায় আটকাতে হবে। তখন হঠাৎ করে কিসের সাথে যেন প্রচণ্ড ঝরে ধাক্কা খেলাম। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। বন্ধুরা, এতক্ষণ আমরা ফ্ল্যাশব্যাকে ছিলাম, এখন চলুন বর্তমানে ফিরি। আমার আশেপাশে লোকজনের আওয়াজ শুনতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরে তখন দেখতে পাই আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, কিন্তু মাথা তুলতে পারছি না। আমি ওঠার চেষ্টা করতেই নার্স আমাকে বলল, আরে আপনার জ্ঞান ফিরেছে তাহলে? আপনি জানেন আপনি কতদিন ধরে অজ্ঞান অবস্থায় ছিলেন? মানে কি বলতে চাচ্ছেন? আমি কতদিনে অজ্ঞান ছিলাম? জি স্যার, আপনি আজ নিয়ে 25 দিন অজ্ঞান অবস্থায় ছিলেন। শুনে তো আমার মাথায় বাজ পড়ল। 25 দিন আমি অজ্ঞান ছিলাম? তখন নার্স বলল, স্যার আপনি রেস্ট নিন, আমি আপনার স্ত্রীকে খবর দিচ্ছি। বলতে হয় স্যার, খুব কপাল করে এমন স্ত্রী পেয়েছেন। আজকালকে তো হাসপাতালের নার্সদের উপরে দায়িত্ব দিয়ে চলে যায় বাড়ির লোক, কিন্তু আপনার স্ত্রী দিন রাত আপনার কাছে বসেছিলেন, আপনার সেবা যত্ন করতেন, এবং উনি কি একটা কাজে বাইরে গেছেন। তারপর নার্স চলে যায়। আমি এবার খুব ভালো রকম অবাক হলাম। আকি কি করে সম্ভব? সে তো আমাকে সহ্যই করতে পারে না। তাছাড়া আমার বাড়ির লোকেরাই বা কোথায়? নার্স তো তাদের কথা কিছুই বলল না। তারা কি এখনও আমার উপর রেগে আছে? যদি তাই হয় তাহলে বাবা দুলাভাই এরা কোথায়?
এসব ভাবতে ভাবতে আমার মাথা চট পাকিয়ে গেল। তখনই দরজায় কারো আগমন, হয়তো দৌড়ে এসেছে। মেয়েটি খুব হাঁপাচ্ছে। মেয়েটির বয়স আনুমানিক 23-25 হবে। গায়ের রং তেমন ফর্সা না হলেও মেয়েটির মুখ ভীষণ মায়াবী, চোখ দুটি বড় বড়। কাজল নেই অবশ্য, কাজলের দরকারও নেই। মেয়েটির চোখে যেন সরোবরের কালো জল চিকচিক করছে। পরনে সালোয়ার কামিজ, সাজসজ্জা তেমন নেই, তবে এই হালকা সাজেই মেয়েটিকে অপূর্ব লাগছে। ঠোঁটে একটা প্রশান্তির চোখ করা হাসি। মোট কথা মেয়েটির যা রূপ, তাতে যে কোনো পুরুষই প্রেমে পড়তে বাধ্য। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু কে এই মেয়ে? আমার এখানে কি করতে এসেছে? এসব ভাবছি, তখন নার্স এসে বলল, ও ম্যাডাম, আপনি এসে পড়েছেন। আমি বুঝতে পারলাম এই সেই মেয়ে যাকে নার্স আমার বউ বলছে। তার মানে আমি ভুল ছিলাম। আঁকি নয়। তখন মেয়েটি আমার পাশে একটা চেয়ারে বসলো। পুরো রুমটা একটা মিষ্টি গন্ধে পড়ে গেছে, যাকে বলে মাতাল করা সুগন্ধ। মেয়েটির গা থেকেই এই মিষ্টি ঘ্রাণ আসছে। মেয়েটি আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সংকোচ বোধ করছে। আর এমন একটা বেচারি টাইপ চেহারা হয়ে আছে যে আমার হাসি পেয়ে গেল। আমার হাসি দেখে মেয়েটিও হেসে দিল। আমি বললাম, আপনি তাহলে আমাকে হাসপাতালে নিয়ে এসেছেন? এবার সে কথা বলল। হ্যাঁ মিস্টার, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। কেমন আছেন এখন? ভালো, আপনাকে ধন্যবাদ। আরে ধন্যবাদের কি আছে? আমরা মানুষই তো মানুষকে সাহায্য করব, এটা তো আমার দায়িত্ব ছিল। তাছাড়া আপনার এই অবস্থার জন্য আমিই তো দায়ী। মানে বুঝলাম না, আপনি দায়ী মানে? আপনি তো আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছেন। আসলে আমি নতুন ড্রাইভিং শিখেছিলাম, কিন্তু উত্তেজনায় গাড়ির স্পিড এতটা বাড়িয়ে দিয়েছিলাম যে কন্ট্রোল করতে পারিনি। তার ফলে আপনার এই অবস্থা হয়েছে। আই এম সরি। আরে না না, যেটা হয়েছে সেটা হয়েছে, তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নাই। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, নার্স কেন আপনাকে আমার স্ত্রী বলছিল? তখন দেখি মেয়েটি লজ্জা পেয়ে যায়। বাহ, মেয়েটির লজ্জা মিশ্রিত মুখটা তো ভারী মিষ্টি লাগছে। মেয়েটি একটা হাসি দিয়ে বলল, এর জন্য আমি সরি। আসলে আপনার অবস্থা খুবই খারাপ ছিল। যেহেতু অ্যাক্সিডেন্ট কেস, তাই ডক্টরের চিকিৎসা করতে চাইছিল না। তাই আমি বাধ্য হয়ে বলি যে আমি আপনার বউ। সেটা তো বুঝলাম, কিন্তু নার্স বলছিল আপনি নাকি আমার দিনরাত সেবা করছেন। এটা তো করতেই হতো, আমার জন্যই তো আপনার এই অবস্থা হয়েছে, তাই না? আমি ভাবছি কি আশ্চর্য, আমার নিজের লোকেরা আমাকে ফেলনা করে রেখে দিয়েছিল। আর এই মেয়েটাকে আমি আগে কখনো দেখিও নি, না ছিল কোনো পরিচয়। অথচ মেয়েটা নাকি আমাকে সেবা করে সুস্থ করে তুলেছে, আর নিজের ভুলের জন্য বারবার ক্ষমাও চাচ্ছে, যেটা নাকি সে নিজের অনিচ্ছায় করেছে। কত পার্থক্য এই মেয়েটা আর আমার আপনজনদের মধ্যে। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।